ছোট্ট বন্ধুরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা তৈরি তো নাম বিভ্রাটের কবলে মণিমালা মুক্তামালা গল্পের তৃতীয় পর্ব শোনার জন্য? তাহলে আর দেরি কেন, শুরু করি আজকের গল্প। শুরু করার আগে একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে। আচ্ছা, এবার শুরু করি আজকের গল্প। দাঁড়াও একটু ঝালিয়ে নি। পাতালপুরীতে লালগড়ের রাজকুমারী বন্দী হলো। বিরাট অজগর তাকে বন্দী করলো। বিজয়গড়ের রাজপুত্র বিজেন্দ্র ও মন্ত্রীপুত্র অরিত্র আমাদের সাহায্যে অজগরকে হত্যা করে তার মণি নিয়ে পাতালপুরীতে গিয়ে লালগড়ের রাজকন্যা মণিমালাকে উদ্ধার করলো। তারপর রাজপুত্র বিজেন্দ্রর সঙ্গে ছোটবেলার খেলার সাথী মণিমালার গোপনে বিবাহ হলো। মন্ত্রীপুত্র গেল লালগড় ও বিজয়গড়ের লোকেদের নিয়ে আসতে। এর মাঝে লালগড়ের রাজকুমারী মণিমালা এলো পাতালপুরীর বাইরে এবং জলাশয়ের ধারে ক্রূর রাজকুমার দিগন্ত তাকে দেখে পাগল হয়ে গেল। এক বুড়ি বলল সে রাজকুমারকে ঠিক করে দেবে, কিন্তু তার নাতি পেচোর সঙ্গে রাজকুমার দিগন্তের বোন অর্থাৎ ক্রূর রাজকন্যা মুক্তামালার বিবাহ দিতে হবে। রাজা মানে ক্রূর রাজা সে শর্তে রাজি হয়, কারণ সে জানতো অস্ত্র কারখানায় পেচোর মৃত্যু হয়েছে, তাই চাইলেও পেচো আসবে না। যাই হোক, বুড়ি তার কথা রাখে। সে ধরে নিয়ে আসে রাজকুমারী মণিমালা মানে লালগড়ের রাজকুমারী মণিমালা ও তার মণি। রাজকুমার দিগন্ত সুস্থ হয় আর রাজাকে অবাক করে পেচো ফিরে আসে। মানে সে পেচো নয়, কিন্তু রাজার শয়তানের মুখোশ খুলে ফেলার জন্য সবাই তাকে পেচো বলে স্বীকার করে। অগত্যা আর কি, রাজাকে ক্রূর রাজকুমারী মুক্তামালার সঙ্গে পেচোর বিয়েতে রাজি হতে হয়, না হলে অস্ত্র কারখানা সত্যি বাইরে এলে যে প্রজা বিদ্রোহ করবে। এর মধ্যে আবার নকল পেচো লালগড়ের রাজকুমারী মণিমালার সঙ্গে দেখা করে, আর তাকে দেখে রাজকুমারী ভুল করে মন্ত্রীপুত্র অরিত্র বলে ডেকে ওঠে। এসবের মধ্যে আবার আর এক ঝামেলা। ক্রূর রাজকন্যা মুক্তামালা রাজপ্রাসাদ ছেড়ে পালায়, আর এখন আমরা তাকে খুঁজতেই ক্রূর রাজ্যের সেপাই ও তার সর্দারের সঙ্গে যাচ্ছি ক্রূর রাজ্যে। আসলে ক্রূর রাজপুত্র দিগন্তের বিবাহতে যোগ দিতেই আমরা ও হাল্লার রাজা মন্ত্রীরা আসছিলাম। পথে নাম বিভ্রাটে সবাই ভাবে হাল্লার মুক্তামালাই ক্রূর রাজ্যের মুক্তামালা। যাই হোক, সেই সমস্যার সমাধান এখন হয়ে গিয়েছে। এখন আমাদের খুঁজতে হবে ক্রূর রাজকুমারী মুক্তামালা ও মন্ত্রীপুত্র অরিত্রকে। উফ, কি জট পাকানো সবকিছু। যাই হোক, যে করেই হোক আমাদের এই সব জট খুলতে হবে এক এক করে। প্রথম কাজ এই সিপাহীদের সাহায্য করা, ক্রূর রাজকুমারী মুক্তামালাকে খুঁজে বার করা। আমরা অবশেষে পৌঁছালাম ক্রূর রাজ্যে। সত্যি বলতে কি, আমাদের একটুও ভালো লাগলো না এই রাজ্য। আমাদের শুন্ডি কি সুন্দর শস্য শ্যামল প্রকৃতিতে ঘেরা। হাল্লার অবস্থা এখন খারাপ হলেও কিছু জঙ্গল সুন্দর প্রকৃতি এখনো আছে সেইখানে, কিন্তু একই রাজ্য। এইখানে শুধু অস্ত্র কারখানা প্রতিপাকে, তার বৃষ্টি ধোয়ায় গা গুলিয়ে আসে, যন্ত্রের আওয়াজে কান ঝালাপালা হয়ে যায়। এখানে নীল আকাশ চাইলেও দেখা যায় না, নদী বলতে কালো নালার মতন কিছু একটা দেখা যায়। এখানে জীবজন্তু বলতে শুধু যুদ্ধের ঘোড়া আর হাতি। ঘোড়াদের মুখে লাগাম পরিয়ে তাদের কথা বলার রাস্তা প্রায় বন্ধ করেছে। হাতিরা হিংস্র, কোনো নম্রতা বা ভদ্রতা তাদের মধ্যে নেই। অনেক যুদ্ধ জয় করে আজ তারা দাম্ভিক। অনেক প্রিয়জনকে হারিয়ে আজ তারা পাথর হয়ে গিয়েছে। সূক্ষ্ম অনুভূতি আর তাদের মধ্যে কাজ করে না। এদের সঙ্গে কি বা কথা বলবো, কি সাহায্যই বা চাইবো? এইসবই ভাবছি। সেপাই সর্দার বললেন, তাহলে আপনি কাকে কি জিজ্ঞাসাবাদ করবেন বলছিলেন? কথাটা তিনি ভালোভাবে বললেও আমার কানে যেন শ্লেষের মতন বিঁধল। কোনো মতে জিজ্ঞেস করলাম, আপনাদের রাজ্যে কোনো পাখি নেই না? সেপাই একটু ভেবে বলল, আগে রাজকুমারী মুক্তামালা কিছুকাল আগে রাজামশাইয়ের কাছে বায়না করে এক টুকরো জমি চেয়েছিল। পরে সেইখানেই মালি দিয়ে খুব সুন্দর বাগান তৈরি করেন। সেইখানে কিছু পাখি আসে বটে।
সেই বাগান কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সর্দার বলল, এই তো, আসুন না আমাদের সঙ্গে, আমি দেখিয়ে দিচ্ছি। এই বলে সে নিয়ে গেল আমাদের সেইখানে। এই বাগানটা ক্রুর রাজ্যের একদম উত্তর প্রান্তে। সেইখানে আছে বড় বড় সব পাহাড়, আর সেই জায়গাটা বেশ ঠান্ডা। আমাদের এই উত্তর প্রান্তে পৌঁছাতে প্রায় 2 দিন সময় লাগলো। নেহাত ঘোড়া ছিল, তাই তাড়াতাড়ি পৌঁছালাম, না হলে আরো দেরি হতো। এই উত্তর দিকটা ক্রুর রাজ্যের রাজধানীর মতন নয়। এখানে শস্য শ্যামল প্রকৃতি না থাকলেও আছে বেশ সুন্দর একটা পর্বতশৃঙ্গ, পুরো বরফে মোড়া। তবে এরপর যে কথা সর্দার বলল তা শুনে আমাদের চক্ষু চড়ক গাছ। সে বলল, রাজকুমারী মানে ক্রুর রাজকুমারী মুক্তামালার বাগান এই পর্বতের চূড়ায় অবস্থিত। সে কি? আমার বোন মুক্তামালা অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে রাজকুমারীর বাগানে যাওয়া আসা করে কিভাবে? তার পোষা পক্ষীরাজ ঘোড়া আছে, তার সাহায্যে, সর্দার বলে ওঠে। তা সেই পক্ষীরাজ এখন কোথায়? আমরা কি তার সাহায্যে এখন ওই পাহাড়ের চূড়ায় যেতে পারি? আমি জিজ্ঞেস করলাম। সমস্যা হয়েছে কি মহারানী, ক্রুর রাজকুমারী মুক্তামালা ও তার পক্ষীরাজ একসাথে নিখোঁজ। তবে চিন্তা করবেন না, আমাদের রাজ্যে 2টো বেশ ভালো ব্যঙ্গমা ব্যঙ্গমী আছে। তারা বেশ শান্ত ও নম্র স্বভাবের। তারাই আপনাদের ওই বাগানে নিয়ে যাবে। সর্দার একটু হেসে আমাদের বলল, রাজকুমারী নিখোঁজের পর বুঝি আপনারা ওই বাগানে এসেছিলেন? আমি আবার জিজ্ঞেস করলাম। আগে প্রথমে ওইখানেই এসেছিলাম, তন্ন তন্ন করে খুঁজেছিলাম, কিন্তু তাও তাকে কোথাও খুঁজে পাইনি। সর্দার বলল, বেশ, আমরা যাব, আপনি ব্যঙ্গমা ব্যঙ্গমীদের নিয়ে আসুন। আমি বললাম। কিছুক্ষণ পর ব্যঙ্গমা ব্যঙ্গমীরা এলে আমরা রওনা দিলাম পাহাড়ের চূড়োর উদ্দেশ্যে। যেতে যেতে মুক্তা ব্যঙ্গমীকে জিজ্ঞেস করলো, আচ্ছা ব্যঙ্গমী, তোমাদের রাজকুমারীর কোনো খবর কি তোমরা জানো? ব্যঙ্গমী বলল, না তো, আমরা তো কিছু জানি না। আমাদের রাজকুমারী এত ভালো, তাও কিনা তার কপালে পেঁচো জুটলো, এ কি মানা যায়? সত্যি গো, আমাদের ক্রুর রাজকুমারী খুব ভালো। সে আমাদের রাজা বা রাজপুত্র দিগন্তের মতো অহংকারী বা দাম্ভিক বা ক্রুর ও শয়তান নয়। সে অনেক বাচ্চাকে বাঁচিয়েছে অস্ত্র কারখানায় যাওয়ার থেকে। তাদের লুকিয়ে এই বাগানে রেখে দিয়েছে। তারা এই বাগানেই থাকে, বাগান দেখাশোনা করে। রাজকুমারী তাদের বাড়িতে মাইনে পাঠিয়ে দেয়, কিন্তু তাদের বাড়ি যেতে দিতে পারে না। তারাও যেতে চায় না যদিও। ব্যঙ্গমা বলল, কেন কেন, তারা যেতে চায় না কেন? আমি জিজ্ঞেস করলাম। ব্যঙ্গমী বলল, আরে তাহলে তো তাদের আবার অস্ত্র কারখানায় পাঠিয়ে দেওয়া হবে। তাই তো মা বাবারা এখানেই এসে দেখা করে যায় তাদের সন্তানদের সঙ্গে। কখনো তারা থেকেও যায়, কিন্তু এইখানে জায়গার বড়ই অভাব, তাই তো বেশি জন থাকতে পারে না। আর তারা যখন এই জায়গা ছেড়ে যায়, তাদের মনও খুব খারাপ হয়ে যায়। কিছু কিছু কথা এখন বুঝতে পারছি। যাই হোক, এই কথা সেই কথার মাঝেই আমরা পাহাড়ের চূড়োয় পৌঁছালাম। সেইখানের বাগানটা বেশ সুন্দর, কত নাম না জানা ফুল, কত রঙের প্রজাপতি ও কত না সুন্দর সুন্দর পাতাবাহার আছে সেইখানে। চারিদিক একবার দেখলে চোখ জুড়িয়ে যায়। অবশ্য শুধু এরাই নয়, এখানে আছে অনেক নাম না জানা পাখি এবং তাদের সঙ্গে কিছু কিশোর কিশোরী, যারা এই বাগানের দেখাশোনা করছে। আমি এক কিশোরের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই ছেলে, তোর নাম কি? সে আমার প্রশ্ন শুনেই হোক বা আমাকে দেখেই হোক সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেল। আর তখনই একটা ছোট্ট পাখি খুব মিঠে স্বরে ডেকে উঠে বলল, আরে আরে করো কি? ওরা কোনো অচেনা অজানা লোকের প্রশ্নের উত্তর দেয় না, দেবে কি করে? ওরা তো ওদের ভয় পায়। মুক্তা জিজ্ঞেস করলো, কেন ভয় পায় কেন? পাখি বলল, পাবে না যদি কেউ ওদের আবার ওই বিশ্রী ক্রুর রাজ্যে আর তার অস্ত্র কারখানায় নিয়ে যায়।
ওদের তো সারাক্ষণ তারই ভয়। আমি বললাম, বুঝলাম, তা ছোট্ট বন্ধু, আমায় কি তুমি বলতে পারো ক্রুর রাজকুমারী মুক্তামালা কোথায়? জানি আমরা ভিনদেশী, আমাদের বিশ্বাস করা কঠিন, কিন্তু তোমাকে শুধু এইটুকু বলতে পারি, তোমাদের রাজপুত্র যাকে বিবাহ করতে চায় সেই লালগড়ের রাজকন্যা মণিমালার পাতালপুরীতে বিজয়গড়ের রাজপুত্রের সঙ্গে আগেই বিবাহ হয়ে গিয়েছে। তাই এই বিয়ে হলে অনর্থ হয়ে যাবে। কোনো কারণ ছাড়াই লালগড় বিজয়গড় ক্রুর রাজ্যের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে। তুমি কি চাও সেটা বলো। তাই বলছি, ক্রুর রাজকন্যা কোথায় আছে আমাদের জানাও। তার থেকে আমাদের অনেক কিছু জানার আছে। আমাদের পেঁচোর সঙ্গেও দেখা করার আছে। কেন জানি মনে হচ্ছে এই পেঁচো বিজয়গড়ের মন্ত্রীপুত্র অরিত্র। শেষ কথাটা শুনে পাখি লাফিয়ে উঠল। সত্যি বলছো? পেঁচো বিজয়গড়ের মন্ত্রীপুত্র অরিত্র? আমি বললাম, সেপাই সর্দারের কথা শুনে তো তাই মনে হচ্ছে। কেন বলো তো? পাখি এবার আরো উত্তেজিত হয়ে বলল, আসো আসো, শিগগিরই আমার সঙ্গে আসো, সব জানতে পারবে। আমি মুক্তাকে ইশারায় আমাদের সঙ্গে আসতে বললাম। ছোট্ট পাখি দেখলাম বাগান পেরিয়ে একটা ছোট্ট নদী পেরিয়ে আমাদের নিয়ে গেল একটা কুয়াশাচ্ছন্ন জায়গায়। আমি সেই জায়গায় পৌঁছে বললাম, ছোট্ট বন্ধু, কোথায় নিয়ে এলে আমাদের? এখানে তো শুধুই কুয়াশা। পাখি বলল, চিন্তা করো না, এ হলো মায়া কুয়াশা। কুয়াশার ওই পারে আছে এক মায়া বাগান, যা শুধুই রাজকুমারী আর আমার মতন গুটি কয়েক প্রাণী দেখতে পায়। তাও প্রায়, কারণ আমরা রাজকুমারীর খুব কাছের, আর তাই এই মায়া আমাদের জন্য কাজ করে না। তোমাদের জন্য যাতে মায়া কাজ না করে তার জন্য রাজকুমারীর অনুমতির প্রয়োজন। তাই তোমরা দাঁড়াও এখানে, আমি এক্ষুনি ফিরছি। এই বলে আমাদের ছোট্ট বন্ধু উড়ে চলে গেল। আমি মুক্তাকে সব বুঝিয়ে বললাম যা শুনলাম ছোট্ট পাখির থেকে। এর মধ্যে ক্রুর রাজকন্যা মুক্তামালা কুয়াশা ভেদ করে আমাদের সামনে এসে দাঁড়ালো। তার সব চুল সাদা, কিন্তু সে আমাদের মতনই কিশোরী, তা তার মুখ দেখেই বোঝা যায়। তার গায়ের রং অত্যাধিক ফর্সা, অত ফর্সা আমাদের এই দিকের রাজ্যে দেখা যায় না। তাই তাকে দেখে আমরা একটু অবাকই হলাম, কিন্তু তার মুখের হাসিটি অত্যন্ত মিষ্টি। সে আমাদের দেখে ছোট্ট করে হেসে বলল, কে তোমরা? তোমরা কি কেউ মন্ত্রীপুত্র অরিত্রর কোনো খবর জানো নাকি? মুক্তামালা এবার হেসে বলল, আগে তুমি বলো, তুমি কি রাজকুমারী মুক্তামালা? এইবার ক্রুর রাজকুমারী মুক্তামালা নিজের মাথায় একটা চাটি মেরে বলল, দেখোছো কাণ্ড, আমি নিজের পরিচয় দিতেই ভুলে গেছি। হ্যাঁ গো, আমি ক্রুর রাজকুমারী মুক্তামালা। আমার বোন মুক্তামালা এবার হেসে বলল, আমার নামও মুক্তামালা, আর আমি হাল্লার রাজকুমারী। আর এই যে আমার দিদি মণিমালা, সুন্দরীর রাজকুমারী। এইবার ক্রুর রাজকুমারী মুক্তামালা গালে হাত দিয়ে বলল, সে কি, দাদার বিয়ে যার সঙ্গে ঠিক হয়েছে তার নামও মণিমালা? এইবার আমি জানালাম যে আমরা সব জানি। তারপর আমরা ক্রুর রাজকুমারী মুক্তামালাকে এর আগে হওয়া সব ঘটনা বললাম। সঙ্গে আমরা এও জানালাম যে যাকে সবাই পেঁচো বলে মনে করছে, হয়তো বা সে বিজয়গড়ের মন্ত্রীপুত্র অরিত্র। এইবার ক্রুর রাজকুমারী লাফিয়ে উঠে বলল, সত্যি বলছো তোমরা? আমি হেসে বললাম, সেপাই সর্দার লালগড়ের রাজকন্যা ও পেঁচোর যে কথোপকথন শুনেছিল দরজার আড়াল থেকে, তাই শুনে তো তাই মনে হচ্ছে। কেন বলো তো? এইবার ক্রুর রাজকুমারী মুক্তামালা একটু লজ্জা পেয়ে বলল, আসলে বছরখানেক আগে সখীদের সঙ্গে আমি গিয়েছিলাম বনভোজনে, আমাদের ক্রুর রাজ্য পেরিয়ে অন্য এক রাজ্য। কারণ এইখানে কোনো বন জঙ্গল নেই, তা তো দেখতেই পাচ্ছ। যাই হোক, হঠাৎই আমাদের রান্নার জন্য একটু জলের প্রয়োজন হয়। আমরা নদীর কাছে গেলে দেখতে পাই এক আহত কিশোরকে। মনে হয় কোনো হিংস্র জন্তু তাকে কোনোভাবে আহত করে। আমরা সবাই মিলে তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করলে সে জানায় সে বিজয়গড়ের মন্ত্রীপুত্র অরিত্র। এরপর মন্ত্রী নিজে এসে ছেলেকে নিয়ে যায় এবং না বলে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য তাকে খুব বকাবকিও করে। সেই প্রথম আমি তাকে দেখি। আমার বোন মুক্তামালা বলল, তারপর? ক্রুর রাজকুমারী মুক্তামালা বলল,
তারপর আমরা একে অপরকে চিঠিপত্র লিখতে থাকি। প্রথম চিঠি তার এক সুখ পাখি নিয়ে আসে আমার কাছে, তার মাধ্যমেই আমরা চিঠি চালাচালি করতাম। মানে কয়েকদিন তার কোনো পাত্তা নেই, আর এখন এই পেচোকে নাকি আমায় বিয়ে করতে হবে। এই আমি কেমন করে মেনে নিই? তাই আমি ঠিক করেছি আমি আর ওই রাজ্যে ফিরে যাব না, এইখানেই সবার থেকে লুকিয়ে থাকবো। আমি বললাম, আমার মন বলছে এই পেচু আর মন্ত্রীপুত্র অরিত্র একই ছেলে। ক্রুর রাজকুমারী মুক্তামালা বলল, আর তা যদি না হয় তাহলে? তাহলে তো বাবা আমাকে জোর করে এই পেচুর সঙ্গে বিয়ে দিয়ে দেবে, তখন কি হবে? আমরা পড়লাম দুশ্চিন্তায়। কি করা যায় ভাবছি, হঠাৎ মনে পড়লো ব্যঙ্গমীর কথা। ক্রুর রাজকুমারী মুক্তামালাকে বললাম, চিঠি লেখা যায় এমন কাগজ কলম আছে? ক্রুর রাজকুমারী মুক্তামালা কাগজ কলমের ব্যবস্থা করে দিল। আমি তাড়াতাড়ি তাতে লিখলাম, হিস হিস করে সাপ যায় তার গুহায়, চার বন্ধুতে সব দেখে চুপ করে রয়। তারপর মণি তলোয়ার কাদা মিশে একাকার, ছটফট করে সাপ সে কি হাল বেচারার, ফাঁক হয়ে যায় নদী সেইখান থেকে, আছে নাকি মনে সব নাকি হয়ে গেছে ফিকে। ক্রুর রাজকুমারী মুক্তামালা বলল, এসব কি লিখলে তুমি? আমার বোন মুক্তা বলল, দিদি ঠিকই লিখেছে, এ মন্ত্রীপুত্র অরিত্র হলে সে নিশ্চয়ই এই কথার মানে বুঝবে। দাঁড়াও, আমি এই চিঠি ব্যঙ্গমীকে দিয়ে আসি। এই বলে মুক্তামালা চলে যায় ব্যঙ্গমীর কাছে, আর আমরা রয়ে যাই সেই জাদু কুয়াশার কাছে। কিছুক্ষণ পরে দেখি ব্যঙ্গমী উড়ে আসছে আমাদের কাছে, কিন্তু সে একা নয়, তার উপর চেপে বসে আছে কে যেন। তার জামা কাপড় ময়লা হলেও তাকে দেখে একেবারে চিনেছি আমরা, এ আমাদের বন্ধু অরিত্র। ক্রুর রাজকুমারী মুক্তামালার দিকে তাকিয়ে দেখি সেও বেশ উত্তেজিত হয়ে দেখছে তাকে। ব্যঙ্গমী আমাদের কাছে এসে দাঁড়াতেই ক্রুর রাজকুমারী মুক্তামালা ছুটে গেল তার দিকে, আর অরিত্র নামতেই তাকে জড়িয়ে ধরলো। অরিত্রও তাকে জড়িয়ে ধরলো। অরিত্র বলল, তুমি কে? আমি সে কবে থেকে তোমায় খুঁজছি, আর তুমি কি নেই পাহাড়ের চূড়োয় বসে? ভাগ্যিস আমার বন্ধুরা ছিল, তাই তো তোমায় পেলাম, না হলে কি যে করতাম আমি কে জানে। ক্রুর রাজকুমারী মুক্তামালা বলল, আমি যে পেচোকে বিয়ে করতে চাই না। অরিত্র বলল, বেশ, করো না, বলে তাকে ছেড়ে দিয়ে একটু দুষ্টু হেসে বলল, কিন্তু বিজয়গড়ের মন্ত্রীপুত্র অরিত্রকে তো তুমি বিয়ে করতেই পারো নাকি? ক্রুর রাজকুমারী মুক্তামালা কিছু বলার আগে আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি এখানে এলে কি করে? অরিত্র বলল, আমি আমাদের রাজ্যের লোক লস্কর নিয়ে এসে দেখি পাতালপুরীতে সখাকে সাপাইরা আটক করেছে। তারা এখন আর তাকে রাজা মানছে না। মানবে কি করে, মনেই তো নেই। তার উপর রাজকন্যাও উধাও। সখাই জানালো পাতালপুরীতে থাকতে রাজকন্যার বেশ বিরক্ত লাগছিল, তাই সখা ঘুমিয়ে পড়লে এক দুপুরে সে পাতালপুরীর বাইরে যায়। তখনই রাজকুমার দিগন্ত তাকে দেখে এবং সঙ্গে পেচোর দিদিমা। যাগ্গে, পরের দিন রাজকন্যা পাতালপুরী থেকে আবার বাইরে যায় এবং তখন সে পেচোর দিদিমাকে চরকা থেকে সুন্দর কাপড় তৈরি করতে দেখে। রাজকন্যার তা খুব ভালো লাগে। সে বুড়ির কাছে তা কিনতে গেলে বুড়ি টাকা চায়। তখন টাকা দিতে না পারায় বুড়ি তাকে মণি নিয়ে অপহরণ করে রাজার কাছে নিয়ে আসে। তবে সেই বেচারি সব করেছে তার পেচুর মৃত্যুর সত্যিটা জানতে। তাকে আমি দোষ দিই না, কিন্তু এই সবের মধ্যে কষ্ট পাচ্ছে আমার সখা বিজেন্দ্র আর সখী মণিমালা, মানে লালগড়ের রাজকন্যা মণিমালা। তাই এই অবস্থা থেকে কি কোনোভাবেই মুক্তি নেই? আমার বোন মুক্তামালা জিজ্ঞেস করলো। অরিত্র বলল, একটা রাস্তা আছে অবশ্য, কিন্তু তার জন্য যে মণিটা লাগবে আমাদের। আমি বললাম, কোনোভাবে কি পেচোর দিদার সঙ্গে দেখা করা যায়? অরিত্র বলল, সে তো তুমি আমার সঙ্গে গেলেই দেখা করতে পারবে। আমি বললাম, বেশ, চলো তাহলে তোমার সঙ্গে আমি যাই। পেচোর দিদিমা সত্যিই খুব ভালো, কিন্তু বড্ড দুঃখী, কিন্তু অসহায় নয়, বরং বেশ বুদ্ধিমতী। তাকে আমরা সব কথা বললাম। সে আমাদের কথা শুনে ডুকরে কেঁদে উঠে বলল, আমি পাজি নই, কিন্তু আমার পেচোকে ওরা মেরে ফেললো, আমি ওদের শাস্তি চাই, ব্যাস।
আমি বললাম, সে শাস্তি ওরা পাবে, আমার মাথায় একটা উপায় আছে, শোনো। বলে আমি ওদের আমার উপায়টা বললাম। সবাই শুনে বলল, হ্যাঁ, এইটা বেশ একটা উপায়। আমরা দিদিমার বাড়ি থেকে চলে আসার পর 2 দিন কেটে গেল। এর মাঝে পেঁচো মানে মন্ত্রীপুত্র অরিত্রর সঙ্গে বিয়ে হলো ক্রূর রাজকন্যা মুক্তামালার। রাজকন্যা ফিরে আসার পর রাজা দেরি করেনি, সঙ্গে সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছে পেঁচোর সঙ্গে। এইবার অবশ্য ক্রূর রাজকুমারী পালিয়েও যায়নি, বরং সে এই বিয়েতে আনন্দে সামিল হয়েছে। একই দিনে রাজপুত্র দিগন্তরও বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু লালগড়ের রাজকন্যা মণিমালার বাড়ির লোকেরা এখনো এসে পৌঁছায়নি। তারপর সে হঠাৎ বলে বসলো, আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম আমার বিয়ে হলে আমি 4 দিন উপোস থেকে কঠিন ব্রত পালন করে তার পুজো দেব, তারপরেই বিয়ের পিঁড়িতে বসবো। তাই আমার মানত পূরণ না হলে আমি যদি বিয়ে করি তাহলে কিন্তু রাজ্যের অকল্যাণ হবে। রাজামশাই এই কথা মেনে নিলেও রাজপুত্র দিগন্ত কিন্তু এই কথা মানতে চাননি। তখন ক্রূর রাজকন্যা বলে, দাদা, তুমি চাইলে এই মানত অমান্যও করতে পারো, কিন্তু আমি শুনেছি ঠাকুরের বারণ না শুনলে যে মানত করেছে তার মৃত্যু হয়। বলো দাদা, তুমি কি তাই চাও? এই কথার পরে রাজপুত্র আর আপত্তি করেনি, করা যায়ও না। 4 দিন পর লালগড়ের রাজকন্যা মণিমালা খুব সাধারণ একটা শাড়ি পরে ঘাটের পথে চলল। তার সঙ্গে রইল শুধু পেঁচো আর ক্রূর রাজকুমারী মুক্তামালা। পেঁচো মানে আমাদের মন্ত্রীপুত্র অরিত্র, তার ধুতির কোচরে বাঁধা সেই সাপের মণি। রাজকুমারী ঘাটে পৌঁছতেই অরিত্র তার হাতে দিয়ে দিল সেই মণি। মণি হাতে পেয়ে লালগড়ের রাজকন্যা মণিমালা তত্তর করে নেমে গেল নদীতে। তার সঙ্গে সঙ্গেই নদী 2 ফাঁক হয়ে গেল, আর মণি সমেত লালগড়ের রাজকন্যা মণিমালা, পেঁচো আর ক্রূর রাজকুমারী মুক্তামালা প্রবেশ করলো পাতালে। পেঁচোর দিদাকে সঙ্গে নিয়ে আমরা ছিলাম গাছের আড়ালে। সে সব দেখে বলল, কিন্তু তোমার বন্ধুরা কথা রাখবে তো? আমার বোন মুক্তামালা বলল, সবার কথা জানি না, তবে তোমার পেঁচো মানে আমাদের মন্ত্রীপুত্র অরিত্র ঠিক কথা রাখবে। সে অতি বিচক্ষণ এক ছেলে। আমাদের কথাই ঠিক হলো। কিছুক্ষণ পর নদী ফাঁক হয়ে পিলপিল করে সাপ পাতালপুরি থেকে বেরিয়ে আসতে লাগলো। দেরি দেখে ততক্ষণে রাজপুত্র দিগন্ত ঘাটে চলে এসেছে। সব সাপেরা তখন তাকে আষ্টে ফিষ্টে বেঁধে নিল। বাঁধবে না কেন? লালগড়ের রাজকন্যা মণিমালা যে তাদের আদেশ করেছে, এখন তার কাছে মণি আছে, সাপেরা তার সব কথা শুনবে। তারপর রাজকুমার দিগন্তকে নিয়ে যাওয়া হলো পাতালপুরীতে। সেইখানে তাকে বন্দি করা হলো। ক্রূর মহারাজের কাছে খবর গেল তার পুত্র ও কন্যা দুইজনেই নিখোঁজ। সে হন্তহন্ত হয়ে ছুটে এলো ঘাটে, কিন্তু ঘাটে এসে কাউকে দেখতে পেল না। সে পাগলের মতো খুঁজতে শুরু করলো নিজের ছেলে আর মেয়েকে, কিন্তু তাও পেল না। 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু কোথাও রাজপুত্র রাজকন্যাদের কোনো খবর নেই। রাজা নিজের সব লোক লস্কর লাগিয়ে দিল, কিন্তু তাও কাউকে পেল না। শেষে রাজা পাগল হয়ে ঘাটের পাড়ে বসে হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে তার সব চোখের জল শুকিয়ে গেল, কিন্তু তাও সে কান্না থামলো না। তখন পেঁচোর দিদা এলো তার কাছে, এসে বলল, মহারাজ, আপনি মোটে 2 সপ্তাহ নিজের সন্তানের থেকে দূরে ছিলেন, তাতেই আপনার এই অবস্থা। তাও তো তারা রাজপুত্র রাজকন্যা, তাদের তো আর অস্ত্র কারখানায় কাজ করে নিজেদের শৈশব বিসর্জন দিতে হয় না। তাদের অভিভাবকদের আমাদের মতো দিনের পর দিন সন্তানের জন্য অপেক্ষা করতে হয় না। আপনার যুদ্ধের কারণে আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার মেয়ে তার বরকে হারিয়েছে। আমার মেয়ে সে নিজেও অস্ত্র কারখানায় কাজ করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। তারপর তো ছিল শুধু আমার ছোট নাতিটা। রাজন, তুমি তাকেও কেড়ে নিলে। শুধু কেড়েই নিলে না, আমাকে এই বুড়ি দিদাকে একবার শেষ দেখাটুকুও দেখতে দিলে না। এই বলে
বুড়ি দিদা ডুকরে কেঁদে উঠল। তাতে বুঝি পাথরও গলে যায়? মহারাজ অন্য সময় হলে কি বলতেন জানি না, কিন্তু এই সময় দিদার হাত ধরে সেও ডুকরে কেঁদে উঠে বলল, মা, আপনি যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমার সন্তানদের ছেড়ে দিন। যা পাপ করার আমি করেছি, শাস্তি আমায় দিন। ওদের কোনো ক্ষতি করবেন না মা, ওদের কোনো ক্ষতি করবেন না। তাহলে তুমি স্বীকার করছো আমার পেঁচো তোমার অস্ত্র কারখানায় মারা গিয়েছে? বুড়ি দিদা আবার জিজ্ঞেস করলো। হ্যাঁ মা, রাজা বলল। সে এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন কিশোর এক দুর্ঘটনায় মারা যায়। এই বলে রাজা বুড়ির পা চেপে ধরে বলে, বুড়িমা, আমি কথা দিচ্ছি, আমি তপবনে চলে যাব। রাজ্য, যুদ্ধ সব ছেড়ে দেবো আমি। শুধু আমার সন্তানদের খুঁজে দাও মা। আমি অস্ত্র কারখানা, যুদ্ধ সব বন্ধ করে দেবো। আপনি শুধু আমার সন্তানদের খুঁজে দিন। বেশ, দিদা বলল, তুমি যদি কথা দাও তা আমিও তোমার সন্তানদের ফিরিয়ে দেব। রাজা বলল, কথা দিলাম। অমনি লালগড়ের রাজকন্যা মণিমালা জঙ্গলের মধ্যে এক গাছের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়ালো নদীতে। নদী দুই ফাঁক হয়ে যেতেই রাজকন্যা 3 বার তালি দিল, আর পাতালপুরি থেকে বেরিয়ে এলো ক্রূর রাজকুমারী মুক্তামালা, রাজপুত্র দিগন্ত, বিজয়গড়ের রাজপুত্র বিজেন্দ্র আর মন্ত্রীপুত্র অরিত্র, এবং অবশ্যই আমরা। কত কষ্ট করে যে বোন মুক্তামালা হাল্লার সবাইকে 2 সপ্তাহ আটকে রেখেছিল তা শুধু সেই জানে। যাই হোক, রাজপুত্র দিগন্তকে আমরা লালগড়ের রাজকন্যা মণিমালার সঙ্গে রাজপুত্র বিজেন্দ্রের বিবাহর ব্যাপারে সব বলেছিলাম। এও বলেছিলাম সে জেদ করলে হয়তো একটা বিরাট যুদ্ধ হবে 3 রাজ্যের মধ্যে, এবং তাতে অনেক লোক মারা যাবে। আর এইসবের শেষেও হয়তো সে লালগড়ের রাজকন্যার মন পাবে না, কারণ সে তো তাকে বন্ধু বলে মনেই করবে না। আর নিজের প্রিয় বন্ধুকে হারিয়ে সে নিজেরও ক্ষতি করে দিতে পারে, আর তা না করলেও চিরকাল দুঃখী হয়ে থেকে যাবে। এরপরে সিদ্ধান্ত রাজপুত্র দিগন্তের। সে কি চায় এমতো অবস্থায় রাজকন্যাকে বিয়ে করতে? রাজপুত্র দিগন্ত দেখলাম অবুঝ নয়, সে বুঝলো আমাদের কথা, এবং লালগড়ের রাজকন্যা মণিমালাকে বলল, বেশ রাজকন্যা, তুমি যদি আমায় কথা দাও তুমি আর আমি চিরদিন ভালো বন্ধু হয়ে থাকবো, তাহলে আমি এই বিয়ে করব না। লালগড়ের রাজকন্যা মণিমালা খুশিতে লাফিয়ে উঠে বলল, বেশ বেশ, তাই হবে। ব্যাস, আর কি। রাজপুত্র দিগন্ত সঙ্গে সঙ্গে কথা দিয়ে দেয় যে সে আর লালগড়ের রাজকন্যা মণিমালাকে বিবাহ করবে না। আর সে যখন রাজা হবে রাজ্যের সব অস্ত্র কারখানা বন্ধ করে দিয়ে রাজ্যের মানুষের জন্য এক সুস্থ ও শস্য শ্যামল প্রকৃতিতে ঘেরা এক রাজ্য তৈরি করবে। তবে সে যখন এইসব কথা আমাদের দেয় তখন সে জানতো না যে তাকে খুব শিগগিরই নিজের কথা রাখতে হবে, কারণ পাতালপুরী থেকে বেরোনোর পর ক্রূর রাজা নিজের কথা রেখেছিল। সে তার ছেলেকে রাজসিংহাসনে বসিয়ে তপবনে চলে যায়। রাজপুত্র দিগন্ত রাজা হয়ে আমাদের দেওয়া কথা রেখে রাজ্যে অস্ত্র কারখানা বন্ধ করে দেয়। কথা মতন পেঁচোর অর্ধেক রাজত্বর সঙ্গে রাজকন্যা পাওয়ার ছিল, কিন্তু মন্ত্রীপুত্র অরিত্র শুধু ক্রূর রাজকুমারী মুক্তামালার পাহাড়ের চূড়ার বাগানটুকু চেয়েছিল, কারণ সে জানতো এই জায়গা বাদে আর কোনো জায়গায় ক্রূর রাজকুমারীর পছন্দ নয়। আবার মন্ত্রীপুত্র অরিত্র তার সখাকে ছাড়াও থাকতে পারেন না, তাই ঠিক হলো পাহাড়ের চূড়ার বাগানে অরিত্র আর মুক্তামালা থাকবে 6 মাস, আর বিজয়গড়ে 6 মাস। লালগড়ের রাজকন্যা সাপেদের মুক্তি দিয়ে মণি জলে ভাসিয়ে দিয়েছিল। সাপেরা সব পাতালপুরি থেকে মুক্তি পেয়ে যে যা নিজের ঘর খুঁজে নিয়েছিল খুশি মনে আর নির্ভয়ে। তবে এই সবে সবচেয়ে বেশি খুশি হয়েছিল রাজপুত্র বিজেন্দ্র, কারণ সে অবশেষে তার সখী লালগড়ের রাজকন্যা মণিমালাকে নিয়ে বিজয়গড়ে ফিরতে পেরেছিল, আর সেইখানেও তাদের খুব ধুমধাম করে বিয়ে হয়। লালগড় ক্রূর রাজ্য ছাড়াও হাল্লা শুন্ডিও নিমন্ত্রণ পেয়েছিল। আমরাও গিয়েছিলাম সেই বিয়ে দিতে, আর খুব মজা করেছিলাম আমাদের বন্ধুদের সাথে। আর পেঁচোর দিদার কি হলো? কি জানে কি হলো, তাকে আর আমরা কোনো দিন দেখিনি। রাজপুত্র দিগন্তের রাজ্যাভিষেকের দিন তাকে আশীর্বাদ করে সে যে কোথায় চলে গেল কে জানে। কি ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আচ্ছা,
তোমরা কি কেউ বলতে পারবে এইটা ঠাকুমার ঝুলির কোন গল্প? না পারলে আজ একবার বইটা খুলে সূচিপত্রতে চলে গিয়ে দেখো কোথাও মণিমালার নামটা পাও কিনা। পেলে আমাকে কমেন্টসে জানাও গল্পের নাম, আর পারলে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে। আজ তবে আসি, টাটা।